বিশ্বাসটা হলো যে অন্ধকার ঘিরে রেখেছে বাংলাদেশকে, সেই অন্ধকার কেটে গিয়ে আলোর রেখা এতদিনে ফুটে উঠতে কি শুরু করলো। কেন এমন বিশ্বাস তৈরি হচ্ছে? এর কিছু আছে বহির্বিশ্বের কারণ, যথা আমেরিকার বিরুদ্ধে আরো স্পষ্ট করে বললে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরিণামে রাশিয়া, ভারত, চীনের নয়া জোট, যে জোট এতটাই কাঁপিয়ে দিয়েছে আমেরিকাকে যে আমেরিকার বড় বড় কথা, যেটাকে সাদা বাংলায় বলে বাতেলা, এই মুহূর্তে প্রায় থেমে গিয়েছে। এমনকি সেন্ট মার্টিনস আইল্যান্ড, বাংলাদেশের সেনা ছাউনি তৈরি করা, হিউম্যান করিডোর, এসব প্রসঙ্গ নিয়ে এখন আর কেউ তেমন উচ্চবাচ্য করছে না। বড় ধামাকা ঘটছে দেশের অভ্যন্তরেও। যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ব্যাপারে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে দৃঢ় অবস্থান রেখেছিলেন, সংস্কার না করে কোনো নির্বাচন হবে না, এই ছিল যার মনোভাব, তিনি এখন নির্বাচন করার জন্য ব্যাকুল। আগামী বছর ফেব্রুয়ারির গোড়ায় নির্বাচন হবে বলে ঘোষণাও দিয়ে দিয়েছেন তিনি। তার সেই ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির 10-12 তারিখ নাগাদ ভোট হবে। যে জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল তার সবচেয়ে ভরসার জায়গা, সবচেয়ে বড় সমর্থক মানে ইউনূসের, তারাও এখন নির্বাচন চায় না। তারা চাপ সৃষ্টি করছে ইউনূসের ওপর যাতে নির্বাচন এখন না হয়। সে চাপ অস্বীকার করে ভোট করতে অনড় হয়েছেন ডক্টর ইউনূস। অনড় থাকার কারণ আমেরিকার চাপ। আমেরিকা চায় আওয়ামী লীগ বিহীন নির্বাচনে বিএনপি দলের জয়ের সম্ভাবনা বেশি, এবং বিএনপি ক্ষমতায় বসলে বাংলাদেশে আমেরিকার স্বার্থ গ্যারান্টিড হবে, সে ব্যাপারে কথাবার্তা পাকা হয়ে গেছে। এই জন্যই তো শেখ হাসিনাকে উৎখাত করে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল আমেরিকা এবং তার সহযোগী পশ্চিমা শক্তি। কিন্তু বাণিজ্য শুল্ক নিয়ে ট্রাম্প সাহেবের বাড়াবাড়ি পুরো ভূ রাজনৈতিক হিসাব নিকাশ একেবারে ঘেঁটে ঘ করে দিয়েছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বৈঠকের সাফল্য দেখে এবং দুনিয়া জুড়ে মোদি, পুতিন, শি জিনপিং এর হাস্যমুখের ছবির বন্যা বইতে দেখে ট্রাম্প এবং তার সহযোগীরা এতটাই ভেঙে পড়েছেন যে একেবারে আক্ষরিক অর্থে প্রলাপ বকতে শুরু করেছেন। হ্যাঁ, একেবারে আক্ষরিক অর্থে। একদিকে এই অবস্থা, অন্যদিকে যে ইউরোপের দেশগুলো এতকাল ছিল আমেরিকার ছায়া, তারাও আজ ছায়া ফেলে ছেড়ে দিয়ে কায়া ধরতে শুরু করেছে। কারণ ট্রাম্প তাদেরও বিগড়ে দিয়েছেন, তারা ভারতের দিকে সেজন্যই ঝুঁকছে। যুক্তরাজ্য ইতিমধ্যে জিরো ট্যারিফ বাণিজ্য চুক্তি করেছে ভারতের সঙ্গে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো কথা চালাচ্ছে ভারতের সঙ্গে। সব মিলিয়ে আমেরিকা প্রায় নিঃসঙ্গ। ইউক্রেন পর্যন্ত ট্রাম্প নয়, সম্মানজনকভাবে যুদ্ধ বন্ধ করার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করছে। অবস্থা কেন বুঝেছেন? গত কয়েকদিনে অন্তত তিনবার মোদিকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই প্রেক্ষিতটা এই জন্যই বললাম, কারণ এই মুহূর্তে আমেরিকাকে ঠিক মতো লাইনে নিয়ে আসাটাই হলো আমেরিকার যারা রাজনীতিতে শাসনে রয়েছে এখন তাদের প্রথম লক্ষ্য। আগে আমেরিকার যে ক্ষতিটা হয়ে গেছে এই কয়েকটা দিনে, কিছুদিনের মধ্যে, আগে সেই ক্ষতিটাকে সামলাক, তারপর বাংলাদেশের দিকে নজর ফেরানো যাবে। চাচা আপন প্রাণ বাঁচা। বাংলাদেশ নিয়ে ওসব ডিপ স্টেটের লক্ষ্য আপাতত তাই শিখে তোলা হয়েছে। আর যেভাবে রাশিয়া, ভারত, চীন ত্রিশক্তি জোট বেঁধেছে, তাতে ঢাকা ছেড়ে পিটটান দেওয়ার কথা ভাবতে হচ্ছে আমেরিকাকে। এরই মধ্যে আরেকটা বড় কাণ্ড ঘটে গেছে। এটা কিন্তু ছোটখাটো কাণ্ড নয়। ঢাকার ওয়েস্টিন হোটেলে মার্কিন সেনাকর্তার লাশ পাওয়া, বিষয়টা আদৌ স্বাভাবিক নিরামিষ গোছের হার্ট অ্যাটাকে মরার ব্যাপার নয়। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের কিছু কিছু মহল এই হত্যার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা R&AW বা রয়ের হাত দেখছে। এই হত্যাকাণ্ড প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের ঘুম কেড়ে নিয়েছে। আমেরিকার সেনা যদি মারা যেতে পারে, তাকে যদি হত্যা করা হতে পারে, তাহলে ইউনূস সাহেব কোথায়? সেই জন্য ইউনূস সাহেবের আর ঘুম নেই। তিনি বেশ বুঝেছেন যে খেলা শেষ। তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তিনি রাষ্ট্রপতি। কদিন আগেও আমেরিকার এই প্রেসক্রিপশন যতটা বেগবান ছিল, আজ তার কণামাত্র নেই। তিনি তাই ভগ্ন মনোরথ, চলে যেতে ব্যগ্র। সেই রামপ্রসাদী গানটির মতো, আমার সাধনা মিটিল আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। এই পরিস্থিতি সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে আবার অতিমাত্রায় তৎপর করেছে। যেভাবে পরপর দুদিন
তিনি হাই প্রোফাইল তিনটে বৈঠক করলেন। প্রথম দিন প্রধান বিচারপতির সঙ্গে, তারপর দিন প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং তারপর আবার ওই একই দিনে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে। যেভাবে এই বৈঠকগুলো করলেন, যেভাবে জুলাই ষড়যন্ত্রের বড় কুশীলব নূরকে পিটিয়ে হাসপাতালের আইসিইউতে পাঠালো সেনাবাহিনী, তাতে এমন সম্ভাবনা খুব জোরালোভাবে উঠে আসে যে বাংলাদেশের বর্তমান অবৈধ দখলদার সরকারের বিদায় আসন্ন। এটা কেবল সামান্য অপেক্ষার ব্যাপার মাত্র, তার বেশি কিছু নেই। আর এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছে। ইতিপূর্বে সেই ফেব্রুয়ারি থেকে ওয়াকার সাহেবের হঠাৎ জেগে ওঠা, যাত্রা দলের বিবেকের মতো বড় বড় বাণী ছুড়ে দেয়া, আবার তারপর ঘুমিয়ে পড়া, এসব দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে মানুষ। তবু সেই কথায় আছে, আশায় বাঁচে চাষা। মানুষ তাই সেনা প্রধানের এই হঠাৎ তৎপরতায় ইউনূস বিদায়ের সম্ভাবনা দেখে আবার আশায় বুক বাঁধতে শুরু করেছে। তবু ওয়াকার সাহেবের সেনা প্রধান হিসেবে এতদিনের কাজকর্ম দেখে এই প্রশ্ন অনেকের মনে উঁকি দিচ্ছে, এটাও কোনো নতুন চাল নয় তো, নতুন নাটক নয় তো ওয়াকার সাহেবের? তিনটে যুক্তি আছে এমন ভাবনার পিছনে, মানে ভাবনাগুলো অমূলক নয়। এক, এটা কোনো নতুন নাটক হতে পারে তার, যেমন গত কয়েক মাস ধরে একাধিকবার নাটক করেছেন তিনি, এবার যা করছেন সেটাও নতুন নাটকের স্ক্রিপ্ট হতে পারে। দুই, ওয়াকার সাহেব পুরনো জামাতি এবং পুরনো পাকিস্তানি। এই মুহূর্তে জামাত এবং জামাতের টিকি বাঁধা যে পাকিস্তানের কাছে, সেই পাকিস্তান বড় চাপের মধ্যে আছে। সেই চাপ পড়ছে ওয়াকারুজ্জামানের উপর, আর সেই চাপ কাটাতে এটা আর্মি চিফ সাহেবের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি অনুসরণ করে কালক্ষেপ করাও হতে পারে। তৃতীয়ত, 3 নম্বর, শুধু ভারত নয়, চীন ও রাশিয়ার কাছ থেকেও বড় চাপ এসেছে ওয়াকারের ওপর। ইউনূসকে হটতে হবে, আমেরিকার ঘাঁটি করা চলবে না বাংলাদেশের মাটিতে, এটা পরিষ্কার বলে দেয়া হয়েছে এই ত্রিশক্তির পক্ষ থেকে। এই ব্যাপারে ভারত, চীন, রাশিয়া, এই ত্রিশক্তি তারা দায়িত্ব দিয়েছে ভারতের ওপর জিনিসটাকে ট্যাকেল করার। সেই ফেব্রুয়ারিতে ট্রাম্প সাহেব বলেছিলেন, বাংলাদেশের ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিলাম। তারপর তিনি সেখান থেকে ব্যাক আউট করেছেন, কিন্তু এবার আর ব্যাক আউট হবে না। এবার দায়িত্ব পড়েছে ভারতের ওপর। ভারত সেই মতো ওয়াকারকে ইনস্ট্রাকশন দেওয়া শুরু করেছে বলেও খবর পাচ্ছি। সুতরাং ওয়াকার সাহেবের নাটক করা এবার ফল দেবে না বলেই মনে হয়। এসব যখন চলছে তখন আরো একটা খবর পেলাম, সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মতো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশংসা করে পোস্ট দেয়া হয়েছে। এমন খবরও আসছে, এসসিও সামিট থেকে ফিরে আসার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাহেবের উদ্যোগে ভিডিও ফোনে কথা হয়েছে শেখ হাসিনা ও ওয়াকার সাহেবের মধ্যে। সেখানে নাকি দুজনের পুনর্মিলন পর্ব অনেকটাই সম্পন্ন হয়েছে। ফরগেট অ্যান্ড ফরগিভ, ক্ষমা করো এবং ভুলে যাও, সেটা হয়েছে। তো এই খবর সত্যি না হওয়ার কোনো কারণ কিন্তু নেই। পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে নেয়া বেঁচে থাকার মূল ধর্ম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সেই ডারউইন সাহেব যা বলে গিয়েছিলেন, সেই পথে ওয়াকার সাহেব এবং শেখ হাসিনা যদি আর চলেন, অবাক হওয়ার কিচ্ছু নেই। গত কয়েকদিন ধরে যেভাবে জুলাই ষড়যন্ত্রের মুখ্য অভিনেতারা কোমর বেঁধে সেনাপ্রধান ও সেনাবাহিনীকে গালমন্দ করছেন, তাতে মনে হয় হাসিনা এবং ওয়াকারের বৈঠকটি আদৌ গুজব নয়। এ সব কিছুই সত্যি, তবে রাজনীতি কখন, কোন মুহূর্তে, কোন দিকে বাঁক নেবে তা কেউ বলতে পারে না। ওয়াকারের সুমতি, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প রামের সুমতি, সেই সুমতিটা রামের হয়েছিল অনেক থেকে শিখে। তো ওয়াকারের সুমতি কিন্তু ওই স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয়, কে হচ্ছে গিয়ে সেই খেলায় পড়ে বিড়ালের গাছে ওঠা। আর কথায় তো আছেই, না চালে বিশ্বাস নেই। সুতরাং এখনই বাংলাদেশের মানুষ আপনারা উচ্ছ্বাস করবেন না, একটু চেপে রাখুন আনন্দ। এখনকার আসুন আজকে আমরা আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখলকারী মিথ্যুক ইউনূসের, ফেসিস্ট ইউনূসের চরিত্র এই জাতির সামনে একটু উপস্থাপন করি, তাকে একটু ল্যাংটা করে দেই, দেখি যে এই জাতির সামনে যে ইউনূস কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যা কথা এই জাতির সামনে বলে, আসলে এটা একটু আজকে প্রমাণ করে দিই। ইউনূস কি বলেছে? একটি বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইউনূস বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশটাকে গাজার মতো করে রেখে দিয়েছেন, গাজার মতো করে রেখে ফেলে চলে গিয়েছেন, উনি এই কথা বলেছেন। তো এখন আমার প্রশ্ন হলো যে গাজাতে কি ঘটেছিল? গাজাতে মানে হচ্ছে ইসরায়েল গাজাকে একদম পুরো ধ্বংস করে দিয়েছে। তো তার মানে সে বুঝাতে চাচ্ছে যে গাজা যেরকম একটা বিধ্বস্ত, বাংলাদেশকে শেখ হাসিনা এরকম বিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যে রেখে ফেলে চলে গিয়েছেন।
তো সে কতটুকু মিথ্যা কথা বলেছে এই দেশ ও জাতির সামনে এবং বিদেশি গণমাধ্যমে, পৃথিবীর সামনে সে বাংলাদেশটাকে কত খাটো করে উপস্থাপন করার চেষ্টা করেছে এবং শেখ হাসিনাকে কত নিচে নামানোর চেষ্টা করেছে। আসুন তার এই চরিত্রটা আমরা একটু উন্মোচন করি। সো আমরা যদি দেখি যে প্রথমে যদি আমরা পদ্মা সেতুর দিকে যাই, যে পদ্মা সেতু যে নির্মাণ করেছে, পদ্মা সেতু নির্মাণ করার ফলে যে এই যে পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কত মানুষকে সুবিধা দিয়েছে। এই পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 3 কোটি অধিক মানুষকে সুবিধা দিচ্ছে। মানুষ সহজে তাদের বাড়িতে যাতায়াত করতে পারছে এবং পণ্য আনা নেওয়া করতে পেরেছে। তো এর ফলে কি মানুষ কি উপকৃত হয়েছে না গাজার মতো ধ্বংসস্তূপ হয়েছে বাংলাদেশ? এটি আপনাদের কাছে আমার প্রশ্ন। তারপরে আসুন যে কর্ণফুলী টানেল যে নির্মাণ করেছে, এই যে এই কর্ণফুলী টানেলের ফলে চট্টগ্রামে এবং কক্সবাজারের কত মানুষ উপকৃত হয়েছে, কত মানুষ এখান থেকে সুবিধা পাচ্ছে। তো এই সুবিধা যে পাচ্ছে, এটা কি ধ্বংস না মানুষের জন্য কাজ করার সুবিধা? এটা আপনাদের কাছে প্রশ্ন। তারপরে আসুন রূপপুর পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার ফলে রূপপুর পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তো যার ফলে বাংলাদেশে এখন কি হয়েছে, গড়ে গড়ে মানুষের কাছে বিদ্যুৎ গিয়েছে, গড়ে গড়ে মানুষ বিদ্যুৎ পাচ্ছে। তো এই যে মানুষ গড়ে গড়ে বিদ্যুৎ পাচ্ছে, এটাকে মানুষ উপকৃত হচ্ছে, মানুষ সুবিধা পাচ্ছে না বাংলাদেশ গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে? এই যে ইউনুস বললেন যে বাংলাদেশ গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, শেখ হাসিনা রেখে গিয়েছে, এটা কতটুকু মিথ্যা কথা দেশবাসীর সামনে উপস্থাপন করেছে এবং বিদেশিদের কাছে বাংলাদেশকে কতটুকু খাটো করে সে উপস্থাপন করার চেষ্টা করেছে, একটু দেখেন। তারপরে আসুন যে শেখ হাসিনা যে 560টি মডেল মসজিদ নির্মাণ করেছেন, এই যে 560টি মডেল মসজিদ নির্মাণ করেছেন, এই 560টি মডেল মসজিদের নির্মাণ, যে কারা এখানে নামাজ পড়ছে, কারা এই সুবিধাগুলো পাচ্ছে, এটা তো এদেশের সাধারণ মুসলমানগণ, এই দেশের সাধারণ মুসল্লি যারা আছেন তারা তো এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন, এখানে নামাজ পড়ছেন, যারা ইমাম মুয়াজ্জিন তারা এখানে কাজ করছেন। তাহলে এটাকে গাজার মতো ধ্বংসস্তূপে রেখে যাওয়া হলো না এই দেশের উন্নয়ন করা হলো? এটা আমার প্রত্যেকটি দেশের প্রত্যেকটি বিবেকবান মানুষের কাছে প্রশ্ন। তারপরে আসুন আপনি যদি দেখেন যে 2008 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা নির্বাচিত হন যে প্রধানমন্ত্রী হিসাবে, তখন জিডিপি ছিল পার ক্যাপিটা 528.81 পার ক্যাপিটা। সো এখন 2024 সালে পার ক্যাপিটা হয়েছে 2593.42 ইউএসডি। সো 2593.42 ইউএসডি পার ক্যাপিটা হয়েছে 2024 সালে। 2008 সালে যেটা ছিল 528.81। সো তাহলে এই যে বাংলাদেশের 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত গ্রাজুয়ালি বাংলাদেশের কত উন্নত হয়েছে, বাংলাদেশ কোথায় থেকে কোথায় চলে গিয়েছে? বাংলাদেশ কি গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে না বাংলাদেশ উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত হয়েছে? এটা আপনাদের দেশবাসীর কাছে ছেড়ে দেওয়া হলো বিচার করার, যে একজন কত বড় একজন মিথ্যুক প্রতারক গণ্ড হলে একজন সাবেক প্রধানমন্ত্রীকে খাটো করার জন্য এই ধরনের মিথ্যাচার করতে পারে। তারপরে আপনি যদি আরো আসেন অন্য বিষয়গুলো যদি দেখি, উন্নয়ন তো বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে বলে শেষ করা যাবে না, ঘন্টার পর ঘন্টা আমাকে বক্তব্য দিতে হবে শুধু উন্নয়ন নিয়ে। কিন্তু বড় বড় বিষয়গুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে যোগাযোগ খাতের কথা যদি বলি, আপনি দেখেন যে মেট্রো রেল যে বাংলাদেশে নির্মাণ হয়েছে, এই মেট্রো রেলের কথা তো বাংলাদেশের মানুষ ঢাকার চিন্তাই করতে পারতো না। অথচ শেখ হাসিনা যেহেতু উনি ওনার বঙ্গবন্ধু যখন দেশের প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, উনি বিভিন্ন দেশে থেকেছেন, ঘুরেছেন, ওই সময় উনি স্বপ্ন লালন করতেন যে পশ্চিমা দেশের মতো উনি ঢাকা শহর বা বাংলাদেশটাকে নির্মাণ করবেন। সেই প্রচেষ্টা স্বপ্ন থেকেই উনি মেট্রো রেল, বাংলাদেশে মেট্রো রেল নির্মাণ করেছেন। এই যে মেট্রো রেল নির্মাণ করেছেন, চিন্তা করে শুধু একবার চোখটা বুঝে আপনি দেখেন একজন বিবেকবান মানুষের, যে উত্তরা থেকে মতিঝিল আসতে আগে মেট্রো রেল ছাড়া কত সময় লাগতো, এখন মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল আসতে কত সময় লাগে। তো এই যে সময়টুকু মানুষের জীবন যাত্রা যে সহজ করে দিয়েছে, এত উন্নত করে দিয়েছে, তো এটিকে গাজা বানিয়ে দিয়েছে নাকি মানুষের জীবন উন্নয়ন করেছে? কত বড় একটা মিথ্যুক প্রতারক বন্ড হলে এরকম মিথ্যা কথা বিদেশি গণমাধ্যমে বলতে পারে? তারপরে আপনি দেখেন যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যদি দেখেন, ময়মনসিংহের মানুষ আপনারা চিন্তা করে দেখেন একবার, যে ময়মনসিংহ থেকে ঢাকা আসতে এবং ঢাকা থেকে ময়মনসিংহে যেতে কত সময় লাগতো আর এখন কত সময় লাগে। এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে মানুষকে কত সুবিধা দিয়েছে। তারপর ঢাকা টাঙ্গাল হাইওয়ে 4 লেন, এগুলো মানুষকে কি সুবিধা দিচ্ছে? মানুষ এর ফলে মানুষ তাদের সময় সেভ করতে পারছে, সহজে মানুষ যাতায়াত করতে পারছে, তাদের পণ্য পরিবহন করতে পারছে, মানুষের জীবন এখন সহজ হয়ে গিয়েছে। তাহলে এটাকে গাজা হলো না বাংলাদেশ উন্নত হলো? তারপরে আরো আসুন আপনি দেখেন যে বাংলাদেশে যে বিধবা এবং স্বামী নিগৃহীত ভাতা, এটি কে চালু করেছে? বিধবা এবং স্বামী নিগৃহীতাদের জন্য ভাতা বাংলাদেশে কত মানুষের জন্য শেখ হাসিনা চালু করেছে। এটা কে করেছে? এটা শেখ হাসিনা করেছে। এটা ইংল্যান্ডে আছে, পশ্চিমা দেশগুলোতে আছে এরকম, যারা বিধবা উইডো ভাতা পায়। এই ধারণা, এই বিদেশে থেকে এই ধারণা মডেল সে নিয়ে চিন্তা ভাবনা করেছে বাংলাদেশটাকে পশ্চিমা বিশ্বের মতো একটা দেশ হিসাবে পরিণত করবে। এই জন্য শেখ হাসিনা এই সিস্টেমগুলো বাংলাদেশে চালু করেছে। এই সিস্টেমগুলো ইউনুসের মাথার মধ্যে নাই।
খালেদা জিয়ার মাথার মধ্যে নাই, তারেক রহমানের মাথার মধ্যে নাই। ইউনূসের মাথার মধ্যে হচ্ছে মানুষকে কিভাবে সুদ দিয়ে টাকা কামাই করতে পারবে, তারেক রহমানের মাথার মধ্যে আছে কিভাবে খাম্বা বেশি বেশি করে বানাতে পারবে, আর বেগম জিয়ার মাথার মধ্যে আছে কোন জায়গায় এতিমখানা করলে টাকা মারা যাবে। কিন্তু শেখ হাসিনার মতো এত ক্রিয়েটিভ আইডিয়া নাই। এটা একমাত্র শেখ হাসিনার পক্ষে সম্ভব। তারপরে আপনি যদি বলেন যে গৃহহীনদের জন্য 18,566টি ঘর নির্মাণ করা হয়েছে, এই যে গৃহহীনদের জন্য এতটি ঘর নির্মাণ করা হয়েছে, এতে কি গৃহহীনরা সুবিধা পায় নাই? এটা ইংল্যান্ডে আছে, উন্নত দেশগুলোতে আছে, যাদের ঘর নাই তাদেরকে সরকার ঘর দেয়। এই কাজটা শেখ হাসিনা করেছেন, পশ্চিমাদের সাথে, পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে সেই কাজটা করতে চেয়েছেন। তার মানে কি? তার মানে বাংলাদেশ গাজা হয়ে গেছে না বাংলাদেশ উন্নত হয়েছে? মানুষ ঘর পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে, যাতায়াত ব্যবস্থা পেয়েছে। একবার চিন্তা করে দেখেন, এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দেওয়া হলো। তারপরে আপনি যদি দেখেন বঙ্গবন্ধু স্যাটেলাইট, হাতে হাতে মোবাইল, মানুষ ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারছে। মানুষ কোথা থেকে কোথায় চলে গিয়েছে। এখন আগে দেখেন মানুষ চিঠি লিখতো, এখন মানুষ ঘরে বসে বসে ভিডিও কলে সারাক্ষণ কথা বলছে। ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের হাতে মোবাইল চলে গেছে, স্মার্ট মোবাইল। সেগুলো কার কল্যাণে হয়েছে? এগুলো শেখ হাসিনার কল্যাণে হয়েছে। শেখ হাসিনা এগুলো করেছেন কারণ উনি এই দেশটাকে ভালোবাসেন, ধারণ করেন। কিন্তু আমাদের সৎকর মহাজন ইউনূস কি করেছেন? উনি প্রপাগান্ডা চালিয়ে বিদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন যে বাংলাদেশটা নাকি গাজা হয়ে গেছে। সুপ্রিয় দেশবাসী, বাংলাদেশের প্রত্যেকটি জনগণ যারা আমার যে এই কথাগুলো শুনছেন এবং দেখছেন, আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে কিরকম পরিমাণ মিথ্যাচার চালাচ্ছে এবং অপবাদ দিচ্ছে। তার উন্নয়ন গল্প 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত তার উন্নয়নের যে ফ্রিস্তি, তার শুধু অল্প কিছু তুলে ধরলাম। এ থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন যে সৎখুর মহাজন ফ্যাসিস্ট জঙ্গি যে বলেছে যে বাংলাদেশ গাজার মতো করে শেখ হাসিনা রেখে গিয়েছে, না বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশে রেখে গিয়েছে এবং করতে চেয়েছিল। সেটা দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।